আমরা কি শুরু করবো নাকি আরেকটু ওয়েট করবো? আমরা দেখতেছি 18 জন আছে। স্যার আপনাকে অনেক মিস করেছি। এই তো ইনশাল্লাহ এই সপ্তাহের প্রতি আবার নর্মাল ক্লাস শুরু হবে মনে হচ্ছে, তাই না? তোমাদের তো কোনো ইমেল দেয়নি না? না স্যার। স্যার ইমেল দেন এখন। তার মানেই তো হচ্ছে যে আজকেই শেষ অনলাইন, তাই না? স্যার বলা যায় না, দেখা যাবে রাত 8টা 9টার দিকে 10টার দিকে বা ভোরে দিয়ে দিছে। ভোরে দিলে সবচেয়ে ভালো। 8টা 9টা দিলে তবু তো জানতে পারলো। ভোরে ঘুম থেকে উঠবার আরে এটা কি ঘটনা? স্যার 22 তারিখে এরকম হয়েছে যে ভোর আমাকে 4:30টার দিকে ফ্রেন্ড দেখাচ্ছে ঘুম থেকে উঠিয়ে, দেখ নোটিশ দিছে বন্ধ দিবে। আমার মেল আসছিল। এটা হয় অনেক সময়। কি এখন তো আমরা দুই রকম চাপে আছি, সরকার একরকম করে, ইউনিভার্সিটি আরেক রকম চিন্তা করে, আবার চিন্তা করে আমরা আলাদা করলে সরকার চাপাচাপি করবে, আমরা একরকম করে আপনার আরেক রকম কেন করলে। এগুলো নিয়েও আমাদের ইউনিভার্সিটি অথরিটি বা বিসি তারও খুব মানসিক চাপে থাকে। কি করা যায়? মোট সম্ভবত তুলে দিতে পারে, কারণ এতে স্কুল কলেজ খুলে দিচ্ছে তো। বাচ্চারা যদি স্কুলে যেতে পারে তাহলে বড়রা কেন যাবে না? এটাই উত্তর তো আমরা দিতে পারবো না, তাই না? জি স্যার। সেজন্য আমার ধারণা যে হয়তো আর এক্সটেনশন নাও দিতে পারে, সরকারের চাপে হয়তো দিবেন। তাহলে জি স্যার, আমরা কি শুরু করবো? কি জি স্যার আসলে পালিয়ে চলে গেছে। জি জি স্যার, শুরু করা যায় স্যার। 30 জনের মতো। তাহলে তুমি এই পেজটা, হ্যাঁ জি স্যার, আছি। তাহলে প্রথম পেজটা দাও, আমরা তারপর একটু শুরু করছি। ওকে স্যার, আমি স্ক্রিনে দিয়ে দাও। থ্যাংক ইউ। স্যার তোর কি ল্যাপটপ আছে রে? ফোন দিয়ে দিলি পারে তো ভালো হবে। থামকিতে আর দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে আমরা অত কিছু পড়বো না, জটিল আমরা না পড়ে আমরা মোটামুটি সামারি টাইপ পড়ার চেষ্টা করব, যাতে আমরা বুঝতেও পারি, আবার এটাও করতে পারি যে আমরা পরীক্ষার প্রস্তুতিটা যেন আমাদের অল্পের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে একটা প্রশ্ন থাকে, হোয়াট ইজ অপটিক্স? এর প্রশ্ন থাকতে পারে, আমি জানি না। যদি থাকে তাহলে আমরা ছোট্ট করে এত কিছু না করে শুধু বলবো ওই যে অপটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্স আছে না, দেখো বড় করে লেখা আছে, অপটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্স which involves the behavior properties of interaction with matter। হ্যাঁ, এটা এখানের সাথে আমরা একটা পয়েন্ট অ্যাড করে দেবো, অনেক নিচে আছে, এখানে লিখবা বা পাশে হাতে কলম দিয়ে কাগজে লিখে রাখো, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, ইট ইজ এন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নিচে আছে লিখবা। এই ছবি টবিগুলো আমাদের লাগবে, এটা বোঝার জন্য দিয়েছে, পরীক্ষা আসলে সব কিছুই দিবা না। আর নিচে যাও। হ্যাঁ, এখানে দেখা লেখা আছে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি ইত্যাদি। কথাটা আমরা একটু সংক্ষেপে লিখবো, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উইথ শর্ট ওয়েভলেংথ। ওকে, এই কথার মধ্যেই সব আছে। লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, ইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ইলেকট্রিক ওয়েভ অ্যান্ড ম্যাগনেটিক ওয়েভ। ইট হ্যাজ এ শর্ট ওয়েভলেংথ অর হাই ফ্রিকোয়েন্সি। কেমন? সবই তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা শর্ট ওয়েভ অর হাই ফ্রিকোয়েন্সি। আর জেনারেলি অপটিক্সের তিনটা ভাগ আছে, একটা আমরা বলি ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট লাইট আর ইনফ্রারেড লাইট। প্রথমে আছে, এই পয়েন্টগুলো আমরা লিখে রাখবো। ভিজিবল লাইট, ভিজিবল মানে এখানে দেখা যায় চোখে। আলট্রাভায়োলেট লাইট মানে এর ফ্রিকোয়েন্সি ভিজিবল লাইটের থেকেও বেশি। ওকে, ভিজিবল লাইটের আমরা চোখে যেটা দেখি এটা হলো ভিজিবল লাইট। এর থেকে বেশি ফ্রিকোয়েন্সির লাইটকে আমরা বলি আলট্রাভায়োলেট লাইট। এর থেকে কম ফ্রিকোয়েন্সি লাইটকে আমরা বলি ইনফ্রারেড লাইট। এখানে লেখা আছে, আমরা তিনটা পয়েন্ট একত্র করে ফেললাম। ঠিক আছে, তাহলে যদি বলে হোয়াট ইজ অপটিক্স বা লাইট, তাহলে আমরা একটু লিখে শেষ করে দেবো, আর লাগবে না আমাদের। তাহলে এই পুরো পৃষ্ঠা সব শেষ, আর কিছু করবো না। ঠিক আছে, হোয়াট ইজ লাইট বা অপটিক্স বললে আমরা এই তিনটা লাইন লিখে শেষ করে দেবো, আর কিছু লাগবে না। পরের পৃষ্ঠাতে চলে যাও তাহলে। পরের পৃষ্ঠা স্ক্রিনটা দাও।
ওকে, এখানে লেখা আছে কোয়ান্টাম থিওরি অফ লাইট, ওটা কিচ্ছু না, এক ছবি টবি এগুলো কিচ্ছু লাগবে না, কোনো পয়েন্ট নেই, আমরা শুধু বলবো কোয়ান্টাম থিওরি অফ লাইট মানে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, যেটা আমরা আগে বলেছি। এই এনার্জিটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিটের মাল্টিপল। এই ফান্ডামেন্টাল ইউনিটটাকে এইচ আমরা বলি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ এর ভ্যালু আছে। তার মানে যে কোনো লাইট এনার্জি হবে এইচ এর মাল্টিপল, অর্থাৎ এইচ এর 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ, এই জন্য বলে এনএইচ বলে, মাল্টিপল অফ এইচ, এইচ এর বড় 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ। আপনার ভয়েস কথা আসছে বলতে না। না। স্যার কত সময় হচ্ছিল? হ্যালো স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার শোনা যাচ্ছে। তাহলে এখানে আমরা কোয়ান্টাম থিওরি অফ লাইট যদি বলে তাহলে বলবো লাইট এনার্জি ইজ এ মাল্টিপল অফ এইচ, লিখবা ই ইকুয়াল টু এন এইচ লিখবা, ঠিক আছে? বা আমরা আরো টেকনিক্যালি লিখি ই ইকুয়াল টু নিউ এইচ লিখি, নিউ এইচ বা এন এইচ লিখবা। এন ইজ এ মাল্টিপল নাম্বার, ওকে, প্রাইম নাম্বার বলে 1 2 3 4 5 6। এইচ ইজ এ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, বাস শেষ, আর কোনো কথা নাই, ঠিক আছে? তাহলে যদি কোথাও প্রশ্ন আসে হোয়াট ইজ কোয়ান্টাম থিওরি অফ লাইট বা কোয়ান্টাম লাইট, তাহলে জাস্ট এই কথা লিখে দেবো, লাইট এনার্জি ইজ এ মাল্টিপল অফ এইচ, ওয়ার এইচ ইজ এ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, লিখে ইকুয়েশনটা লিখে দেবে ইকুয়াল টু এন এইচ, এন ইকুয়াল টু 0 1 2 3 4 ইত্যাদি, ঠিক আছে? আর এইচ এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 6 × 10⁻³ জুল সেকেন্ড, ঠিক আছে? আর কোনো ছবি অন্য কিছু আর কিছু লিখতে হবে? স্যার সূত্রটা মানে আপনার সূত্রটা বুঝতেছি না স্যার। ই এনার্জি একটা ইকুয়েশন আছে, ই ই আছে না, ই এ বি সি ডি ই, হ্যাঁ হ্যাঁ ই ইকুয়াল টু লিখবো এন এম এন আছে না, এন ইনটু এইচ, এন ইকুয়াল টু 0 1 2 3 4 5 6, মানে সব প্রাইম নাম্বার, হ্যাঁ, ইন্টিজার নাম্বার, এন ইকুয়াল টু 0 1 2 3 4 এগুলো কেবল ইন্টিজার নাম্বার, ঠিক আছে? প্রশ্ন যদি আসে তাহলে এইটুকু লিখলে চলবে। হ্যাঁ, প্রশ্ন আসলে এইটুকু লিখলে শেষ, আর লাগবে না। আচ্ছা, ফার্মেট প্রিন্সিপল অফ লিস্ট, ঠিক আছে, এটা নিচের দিকে যাইতে হবে, তেমন কিছু না, এগুলো আমি পড়বো। আচ্ছা, যা আমি বলছি দেখলে আমার দরকার নেই। ভালো হচ্ছে, হ্যাঁ, যা এগুলো আমরা কিছু পড়বো না, আর দরকার নেই আমাদের। নেক্সট পেজ। নেক্সট স্ক্রিন, হ্যাঁ, এসব কিছু দরকার নেই। এগুলো বোঝার জন্য কেমন, এগুলো পড়বো না, আর এগুলো পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, লজ অফ রিফ্লেকশনটা দেখি একটু। হ্যাঁ, লজ অফ রিফ্লেকশনে যেটা আছে এগুলো কোনো ডিটেলস আমরা যাবো না, এগুলো আসার সম্ভাবনা খুবই কম। শুধু আমরা এইচএসসি তে পড়েছিলাম না, ওই যে তোমার ওয়েব দিবা, আমি একটা ছবি উপরে করে পাঠিয়ে দিব না, তোমার হ্যাঁ, যে আসবে ওয়েব, ওটাকে বলে ইনসিডেন্ট ওয়েব, হ্যাঁ, তারপর রিফ্লেক্টেড ওয়েব, আমি একটা ছবি তুলে পাঠিয়ে দিব, শুধু ওইটা পড়লে হবে, যেটা এইচএসসি তে পড়ছো ওইটাই।
ওটা বাংলায় পড়েছো, এখানে শুধু ইংরেজিতে পড়বা। ইনসিডেন্ট ওয়েভ, নরমাল, রিফ্লেক্টেড ওয়েভ, ইনসিডেন্স অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, বাস শেষ। যদি কোনো প্রশ্ন আসে ওই ছবিটা এঁকে শুধু লিখে দিবা, ঠিক আছে? ওটা আমি এটা করেও পাঠিয়ে দিব, ঠিক আছে? তো এগুলো ডিটেলস আর আমরা করবো না, এগুলো আমাদের বাস্তবে খুব একটা কাজে লাগবে না, পরীক্ষা থাকার সম্ভাবনা প্রায় 0 কাছাকাছি। পরের পেজে চলে যাও। এগুলো এত জটিল ইকুয়েশন কিছুই পড়ো। রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা তো ইয়েতেও পড়েছো না, এইচএসসি ছিল না এটা? আচ্ছা, নাহলে আমি একটু লিখে দিব। টোটাল হ্যাঁ, এটা পরে আমরা পড়বো। এগুলো পরে হয়তো আমরা সামনের ক্লাসে সংক্ষেপ করে দেব। কন্ডিশনস অফ ইন্টারনাল রিফ্লেকশন এটা লাগবে না, যাও। আমরা একদমই চলে যাব ইন্টারফারেন্স অফ লাইট। কতবার পরীক্ষায় ছিল, এইবারও আমার ধারণা আছে। অপটিক্যাল ফাইবার এখনই পড়তে পারি, পরে পড়বো না এটা। আজকে আরো নিচের দিকে চলে যাবো। এটা অনলাইন ক্লাস বা নরমাল ক্লাস হতে পড়বো। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। এইখান থেকে চলে যাও, এখানে আসো, ফিরে আসো, ফিরে আসো। আগের পেজ, আগের পেজ, আগের পেজ, আরো আগের পেজ। হ্যাঁ, আরেকটু নিচে নামো, আর আগের পেজ দাও, দেখি আছে কিন্তু এটার আগের পেজটা। ওকে, এটার পরে একটা, হ্যাঁ এটা এখানে রাখো, এখানে রাখো এটা। আর একটু নিচে নামানো যায়, শিফট করে নিচে নামানো যায়, অসুবিধা নেই, আচ্ছা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এইটাই আমাদের হচ্ছে এখানে দেখাচ্ছে যে তোমার একটা নরমাল লাইট সোর্স থেকে লাইট বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে দুইটা স্লিট মধ্যে দিয়ে বেরোচ্ছে, তাহলে কি দুইটা লাইট বা দুটো ওয়েভ হলো। আমরা ইন্টারফারেন্সের আমরা বলি ইন্টারফারেন্স মানেই হলো যে কমপক্ষে দুইটা ওয়েভ থাকবে, তারা একটা একটার সাথে মিলবে। ওকে, এটাকে ইন্টারফারেন্স অফ ওয়েভ আমরা পড়ছিলাম না আগের ক্লাসগুলোতে, ইন্টারফারেন্স অফ ওয়েভ। এখানে যেহেতু লাইট, এই জন্য বলি ইন্টারফারেন্স অফ লাইট, একই রকম। তাহলে হোয়াট ইজ ইন্টারফারেন্স? ইন্টারফারেন্স হচ্ছে phenomenon when two or more waves superimposes on one another, creating a new resultant wave. Okay, the resultant wave will have either higher or lower amplitude. What is interference of light? তাহলে বলবা interference of light is nothing but interference of more than two waves. When the two waves combines, this phenomenon by ঘটনাটাকে ইংরেজিতে বলে phenomenon, বাংলায় হলো ঘটনা, is known as interference. তাহলে কি হয়? In the case of interference, either amplitude gets bigger or smaller depending on the conditions. ঠিক আছে? তাহলে যদি আমাদের প্রশ্ন থাকে হোয়াট ইজ ইন্টারফারেন্স অফ লাইট, তাহলে আমরা এই কথাটা লিখে দিব। এখানে যে ছবি আছে, ছবিকে দেওয়া দরকার নেই, এটা জটিল কোনো প্রয়োজন নেই আমাদের। তারপরে আছে এখানে বোধহয় নাই, তখন আমরা করে কন্ডিশনস ফর ইন্টারফারেন্স। দেখো তো পরের পেজে আছে কিনা। ওকে, এখানে একটা মিসিং আছে, অসুবিধা নেই। কন্ডিশন ইন্টারফারেন্স আমরা পুরো লিখে দিব নি, স্ক্রিনশট পাঠিয়ে দিব নি। ওটার জন্য দুইটা কন্ডিশন। একটা হলো দি টু ওয়েভস মাস্ট বি কোহেরেন্ট। কোহেরেন্ট মানেটা কি? তাদের আইডেন্টিক্যাল ওয়েভ থাকবে, অর্থাৎ দি ফেজ ডিফারেন্স অফ দি টু ওয়েভস মাস্ট বি কনস্ট্যান্ট। এটা আমরা পড়েছিলাম, মনে আছে আগে কিরকম? তাহলে প্রথম কন্ডিশন হলো দি সোর্স ওয়েভ মাস্ট বি কোহেরেন্ট, COHRENT, coherent, meaning the phase difference of the two waves must be constant. তাহলে ফেজ ডিফারেন্স দুটো ওয়েভের কনস্ট্যান্ট থাকবে, তার মানে জিরো হতে পারে। জিরো ইজ এ অ্যানাদার কনস্ট্যান্ট ভ্যালু ইজ জিরো। দুই নম্বর হলো দি ওয়েভস মাস্ট বি মোনোক্রোমেটিক। আমরা আগেও পড়েছিলাম, মোনোক্রোমেটিক মিনস they will have only single wavelength or
অন্য কথা আমরা বলতে পারি যে ওয়েভগুলো আসবে তাদের ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ এক্স্যাক্টলি সেম থাকবে। ওকে, তাহলে কন্ডিশন ফর ইন্টারফারেন্স যদি জিজ্ঞেস করে বা প্রথমত আমরা লিখতে পারবো 1 নম্বর যে two waves must be coherent, meaning the phase difference of the two waves must be constant. Our second condition হলো the two waves must be monochromatic, meaning the wavelength or the frequency of the two waves must be same. ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে there are two types of interference: constructive interference, destructive interference. ছবির মধ্যেও আছে, আমরা যদি বলি what is constructive interference? Constructive interference is when two waves meet together, their resultant amplitude is bigger than the amplitude of the individual waves. অর্থাৎ দুইটা ওয়েভ ছবির মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে দুইটা ওয়েভ যখন একত্র হয়ে হবে, যে ইন্টারফারেন্সটা হবে সেই ইন্টারফারেন্সটাকে আমরা কনস্ট্রাকটিভ বলবো যদি ওদের নেট অ্যামপ্লিটিউড আলাদা আলাদা ওয়েভের অ্যামপ্লিটিউডের থেকে বেশি হয়। ছবির মধ্যে তুমি দেখো দুটো এক্স্যাক্টলি একই ওয়েভ, একই অ্যামপ্লিটিউড, তার ফলে কি হবে, অ্যামপ্লিটিউড গুলো অ্যাড হবে, তার মানে এই অ্যামপ্লিটিউড উইল বি অ্যাডেড। ওকে, এই ক্ষেত্রে যেহেতু দুটোই অ্যামপ্লিটিউড এ ছিল, দুটো যোগ হয়ে 2a হয়ে গেছে। However, the frequency or the wavelength is same. তার মানে ওয়েভ দুটো যে আসবে তাদের অ্যামপ্লিটিউড হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে ওয়েভলেন্থ হচ্ছে। একইভাবে রেজাল্টেন্ট ওয়েভ যেটা তৈরি হবে আফটার ইন্টারফারেন্স, ওইটার ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি একই হবে। তাহলে কি পার্থক্য হলো, তার অ্যামপ্লিটিউডটা শুধু চেঞ্জ হবে। কনস্ট্রাকটিভ এর অ্যামপ্লিটিউডটা যোগ হবে আর ডিস্ট্রাকটিভ এর অ্যামপ্লিটিউডটা মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের বেলা অ্যামপ্লিটিউড দুটো অ্যাড হবে আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের বেলা অ্যামপ্লিটিউড দুটো একটা থেকে আরেকটা বাদ যাবে, মাইনাস হবে, সাবট্রাক্টেড হবে। কিন্তু ওয়েভলেন্থ একদম আগের মতোই থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের যদি বলে যে হোয়াট ইজ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তাহলে আমরা কতটা লিখে ছবিটা এঁকে দিই, ছবি দেখলে বুঝতে পারবে। তাহলে আমরা দুইটা পয়েন্ট লিখবো, amplitude will be added, frequency or wavelength will remain same. ঠিক আছে? ক্লিয়ার হয়েছে না নাকি প্রবলেম আছে? ছবি তো আছে, পয়েন্টগুলো শুধু লিখে দিব। The amplitude of the two waves will be added, but the frequency or wavelength will remain same. এবার পরেরটাতে যাও, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ওখানে ছবিটাও আছে। গুড। এই ছবিতে দেখতে পাচ্ছ যে উপরেরটা হলো লালটা দেখা যাচ্ছে, কালার দেখা যাচ্ছে। জি স্যার, বোঝা যায়। হ্যাঁ, উপরেরটা একটা ওয়েভ, নিচেরটা একটা আরেকটা ওয়েভ। তাহলে যেহেতু এখানে দেখো একটা ফেজ অপোজিট, তাহলে যোগ করাটা মানে কি, এখানে সাবট্রাকশন হবে, একটা থেকে একটা বিয়োগ হবে। এই জন্য রেজাল্টিভ ওয়েভ যেটা তৈরি হয়েছে তার অ্যামপ্লিটিউড দেখো অনেক কমে গেছে, রাইট? কিন্তু তুমি দেখো তার ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি একদম সেম আছে। তাহলে যে দুটো ওয়েভ ইন্টারফারেন্স হচ্ছে তাদের অ্যামপ্লিটিউড আলাদা, ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু এই ক্ষেত্রে ফেজ আলাদা বলে তাদের নেট রেজাল্টেন্ট যে ওয়েভটা তৈরি হয়েছে ইন্টারফারেন্স হওয়ার পরে তার ফ্রিকোয়েন্সি সেম আছে বা ওয়েভলেন্থ একই আছে, অ্যামপ্লিটিউডটা কমে গেছে। কারণ আমরা বলছি ডিস্ট্রাকটিভ বেলা ফেজ দুইটা আলাদা থাকে, সেই জন্য ওরা অ্যামপ্লিটিউডটা কমে যায়। কিরকম কমবে? দুটার থেকে কমে। যদি একটা ধরো 1, 2 থাকে, আরেকটা যদি 1 থাকে, তাহলে নেট হবে ওটার থেকেও কম। ঠিক আছে? তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা সেটা আমরা বুঝলাম। যদি পরীক্ষায় আসে
তাহলে আমরা ওই কথাগুলো লিখে ছবিটা এঁকে দিয়ে দেবো, শেষ। ক্লিয়ার হয়েছে না? জি স্যার। ডিস্ট্রাকটিভ আসলে ওইটা, কনস্ট্রাকটিভ আসলে ওটা লিখে ছবি আঁকবো। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি বলে তাহলে এটা লিখে ছবি আঁকবো। আর যদি ইন্টারফারেন্স দেখতে বলে ওইটা বলে তখন আর এই দুইটা লিখবো। শুধু ইন্টারফারেন্সটা বলে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ দুটো আছে, ছবি আঁকলে আমার অনেক সময় নষ্ট হবে। আর যদি নাম্বার বেশি থাকে তাহলে ছবি দুটো এঁকে দিই। এক নাম্বার থাকে তার মানে সে ছবি আর চাচ্ছে না, ঠিক আছে? আর যদি 2 থাকে তাহলে বুঝবা যে কিছু না বললেও ছবিটা চাচ্ছে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা যাবো, এটা খুব ইম্পর্টেন্ট কারণ কতবার পরীক্ষা ছিল এবং সাধারণত তো পরীক্ষা থাকেই। যাও নিচের দিকে, পরের পৃষ্ঠা। জি স্যার, এই হালকা ছবিটা, দ্রুত। হ্যাঁ এটা হচ্ছে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে এটা হচ্ছে ইন্টারফারেন্স। আর এটা কোন ক্ষেত্রে? ইয়ংস ডাবল স্লিট লেখা রাখো ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট, নাহলে অনেক সব পরীক্ষা ভুল করতে পারো যেটা এক্সপেরিমেন্ট কি। আসলে এটা ইয়ংস ডাবল স্লিট ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট, কারণ এখানে ইন্টারফারেন্স হবে, কেমন? এই ভদ্রলোক ইয়ংস এই আবিষ্কার করেছিল, এই জন্য ওনার নাম হয়েছে ডাবল স্লিট। নাম দেখে বুঝতে পারছো যে দুইটা স্লিট থাকবে। আমি এক্সপেরিমেন্টটা করেছিল, এক্সপেরিমেন্টটা কিসের এক্সপেরিমেন্ট? লাইটের ইন্টারফারেন্স অফ লাইট। তাহলে এটা পরিষ্কার করে যদি আমরা বলি তাহলে হবে ইয়ংস ডাবল স্লিট লাইট ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এখানে এটা লেখে নাই কেন? কারণ এটাতে আমরা অপটিক্স নিয়ে পড়ছি, লাইট নিয়ে পড়ছি, সেজন্য এই বই বা আমাদের নোটের মধ্যে এটা নাই। তাহলে এটা কিসের এক্সপেরিমেন্ট? ইয়ংস ডাবল স্লিট। কোন বিষয়ে? লাইটের ইন্টারফারেন্স, ঠিক আছে? গুড। তাহলে দেখো এবার একটা লাইট ওয়েভ আসতেছে, আসে প্রথম স্লিট S0 দেখবে, এটা কিন্তু একটা সিঙ্গেল স্লিট। তারপরেরটাতে তুমি দেখো দুইটা স্লিট আছে, S1 এন্ড S2, ঠিক আছে? তারপর এখন কয়টা হয়ে গেল? ডাবল হয়ে গেল। দুইটা স্লিট মানে দুইটা ওয়েভ হয়ে গেল। S1 দিয়ে একটা ওয়েভ হবে, S2 দিয়ে আরেকটা ওয়েভ হবে। যেহেতু মূল একটা ওয়েভই ছিল, তার মানে S1 দিয়ে যেটা আসবে এবং S2 দিয়ে যে ওয়েভ আসবে, এই দুইটারই একই ফ্রিকোয়েন্সি বা একই ওয়েভলেন্থ হবে। তাহলে এটা মনে আছে না, ইন্টারফারেন্সের কন্ডিশন ছিল যে তাহলে মনোক্রোমেটিক হবে, একটা ওয়েভলেন্থ থাকবে এবং একই ফ্রিকোয়েন্সি হবে, তাই হয়ে গেল। আর কি হবে? ফেজ ডিফারেন্স থাকবে কনস্ট্যান্ট। যেহেতু তাদের লেন্থটা আলাদা হয়ে গেছে তাহলে একটা ফেজ ডিফারেন্স তৈরি হবে। যেহেতু লেন্থটা কনস্ট্যান্ট আছে অতএব ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকবে। তাহলে সে দুইটাই কন্ডিশন ফুলফিল করলো, যে একই ওয়েভলেন্থের হইতে হবে দুটো ওয়েভ, তাদের ফেজ ডিফারেন্স থাকবে এবং সেটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে, তাহলে কন্ডিশন যে দুটো আছে আমাদের ইন্টারফারেন্সের জন্য, এই দুটো এইভাবে ফুলফিল করে। যে সোর্স একটা নিচে লাইট সোর্স, সেখান থেকে S0 দিয়ে আমরা সেই ওয়েভটা বানাইলাম। আবার একটা আমরা সামনে অবস্ট্রাকশন দিয়ে দুইটা ছিদ্র আছে, তাহলে দুই ছিদ্রতে যেহেতু একই ওয়েভ, তাতে তাহলে ওদের ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ একই হবে। যেহেতু S1 S2 দুইটা, তাহলে দুইটা ওয়েভ তৈরি হবে। যেহেতু S1 S2 ডিস্টেন্সটা আমরা চেঞ্জ করছি না, তাহলে যে ওয়েভ দুটা বেরিয়ে আসবে তাদের ফেজ ডিফারেন্স এক্স্যাক্টলি সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে দুটো কন্ডিশনে ফুলফিল হয়ে গেল, ঠিক আছে না? ফলে স্যার এখানে লাগবে কি ম্যাথ? স্যার এখানে কি ম্যাথ লাগবে? কিচ্ছু না, আমি যা বলি শোনো, ম্যাথের জায়গায় ম্যাথে দাও। এটা তোমার ছবি দিতেও হবে না, এটা বোঝার জন্য, ঠিক আছে? এই ছবি একটা জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা দিতে হবে না, এটা তোমাদের বোঝার জন্য কিভাবে ইন্টারফেসে কন্ডিশন ফুলফিল করলো। এবার ডান দিকে তাকিয়ে দেখো, এই যে পয়েন্ট বি, ওটা বেশ চকচকে, আর ডি গুলা দেখো অন্ধকার, ঠিক আছে? বি তে বোঝায় ব্রাইট, BRIGHT, ব্রাইট মানে চকচকে। ডি হলো ডার্ক, DAR কি ডার্ক। তাহলে ফলে কি হচ্ছে? ওই স্ক্রিনের মধ্যে আমরা ব্রাইট অংশ দেখবো, ডার্ক অংশ দেখবো। এদেরকে বলে ফ্রিঞ্জ, FRINGE। তাহলে আমাদের কি হবে? ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে, ঠিক আছে?
ক্লিয়ার? তাহলে আমরা বলবো যে ইন্টারফারেন্সে ডার্ক এন্ড ব্রাইট ফিল্মস তৈরি হবে। এখন আমরা এইখানে দেখো থিওরি অফ ইন্টারফারেন্স, এইটা হলো ছবিটা আমাদের এখান থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন শুরু হবে। তোমাদের ওই ডিস্টার্ব করবে কারণ ওই যে নিচের ফাংশন হচ্ছে তো ওদের চিৎকার একটা ওটাও চলে আসতেছে, একই জিনিস আবার চিৎকার করতে গেলে করতেছে। তাহলে গ্যারান্টি করে তাহলে দেখো আমরা এখানে এই ছবিটা আঁকবো, ঠিক আছে? কই চলে গেল তোমার স্ক্রিনটা? ছবি দেওয়া লাগবে। গুড, এইটা তাহলে তুমি দেখো, এবার আমাকে এক্সপ্লেইন করে দিচ্ছি। তাহলে ডাবল স্লিটের দুইটা স্লিট হবে, তাহলে স্লিট দুইটা কোনটা? S1 এন্ড S2, ঠিক আছে? এই দুটো স্লিট S1 S2, এখানে যেভাবে ছবি আঁকা আছে একদম হুবহু ছবি আঁকবো। আর স্লিট দুইটার মধ্যে ডিসটেন্স হলো ছোট হাতের ডি আঁকা আছে, দেখো। আর স্লিট S1 এর পজিশনটা হচ্ছে A, আর স্লিট 2 এর পজিশনটা হচ্ছে B। আর স্লিট দুটো ঠিক মাঝখানে, এটা O বা অরিজিন হচ্ছে স্লিট দুটো ঠিক মাঝখানে, ঠিক আছে? তারপরে স্লিট থেকে দেখো ডান দিকে ডি, ক্যাপিটাল ডি, এই ডিস্টেন্সে আমার একটা স্ক্রিন আছে, লেখা আছে এম স্ক্রিন। ওকে, দেখো স্ক্রিনের মধ্যে কি কি পয়েন্ট লেখা আছে? পি একটা পয়েন্ট, ই একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, এফ একটা পয়েন্ট, এন একটা পয়েন্ট। ক্লিয়ার? দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার, দেখা যায়। ওকে, আর তাহলে দেখো সিটা ওই যে স্লিটের মাঝ বরাবর ও পয়েন্ট ছিল তার একদম বরাবর, একই লাইন বরাবর, এই জন্য এটাকে বলে সেন্টার। সেন্টারের জন্য সি দিয়েছে। সেন্টার পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্ব দেখো ছবিতে লেখা আছে এক্স। তাহলে সেন্টার পয়েন্ট থেকে স্ক্রিনের পি পয়েন্টের দূরত্ব এক্স। আবার সেন্টার থেকে পয়েন্ট ই এর দূরত্ব হলো ডি বাই টু, স্লিটের যে ডিস্টেন্স ডি তার অর্ধেক। একইভাবে সেন্টার সি থেকে পয়েন্ট এফ এর দূরত্ব ডি বাই টু। সব ছবিতে পরিষ্কার করে আঁকা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা এখন তাহলে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সব আমরা জানি, ঠিক আছে? তাহলে এখন আমরা বের করব তাহলে আমাদের কি আছে? পয়েন্ট এ থেকে পয়েন্ট পি তে লাইট গেল, আবার পয়েন্ট বি থেকে পয়েন্ট পি তে যায় লাইট পড়লো। তাহলে একই পয়েন্টে দুইটা লাইট আসলো, তাহলে এখানে ইন্টারফারেন্স হবে। তাহলে পয়েন্ট পি তে ইন্টারফারেন্স হবে, দুইটা ওয়েভ আসছে, তাদের ফ্রিকোয়েন্সি সেম বা ওয়েভলেন্থ সেম, কিন্তু ফেজ ডিফারেন্স আলাদা, কারণ তাদের রাস্তা আলাদা, ডিস্টেন্সটা কম আর বেশি দেখতেই পাচ্ছি, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা পাথ, এটাকে বলে পাথ ডিফারেন্স। PATH, পাথ তো আমরা জানি, পাথ মানে রাস্তা। পাথ ডিফারেন্স, যে একটা থেকে আরেকটা কত দূরে আছে, পাথ ডিফারেন্স। ওকে, এটাই আমরা এখন ইকুয়েশনতে বের করব, ঠিক আছে? এবার তুমি দেখো ছবির সাথে মিলিয়ে সব লেখা আছে। দি ডিস্টেন্স P equal to x minus d by 2, ছবিতে দেখতে পাবা। ডিস্টেন্স PF equal to x plus d by 2, ছবির মধ্যেই আছে। Now from the triangle PAE, তাহলে পয়েন্ট P, পয়েন্ট A এবং পয়েন্ট E, দেখো এটা ট্রায়াঙ্গেল, তাহলে ওই যেটা একটা রাইট অ্যাঙ্গেল বাংলা অপোজ না কি বলে, রাইট অ্যাঙ্গেল, তাহলে আমরা ওটা জানি যে ডিস্টেন্স AP স্কয়ার হবে d স্কয়ার মাইনাস x বাই d বাই 2, অর্থাৎ p স্কয়ার। AP স্কয়ার ইকুয়াল টু হবে d স্কয়ার প্লাস p স্কয়ার। তো p এর ভ্যালু তো আমরা বসাই দিচ্ছি সরাসরি। একইভাবে the distance BP square equal to কত হবে সেটা ওই একইভাবে যে d square plus x plus d by 2 whole square, ঠিক আছে? ইকুয়েশন 1 and 2 আমরা ক্লিয়ার বুঝতে পারছি, যেটা তো ছবি থেকে আসছে। এবার আমরা BP স্কয়ার থেকে AP স্কয়ার বাদ দিই, তাহলে ওখানে আমরা বসায় দিলে তুমি যে ইকুয়েশন করো, সলভ করতে থাকো, অটোমেটিক্যালি এগুলো চলে আসবে, যা করে দেওয়া আছে। পরের পৃষ্ঠাতে চলে যাও।
গুড। তাহলে এইবার আমরা এটা দেখো সব করে দেওয়া আছে, এগুলো তুমি আস্তে আস্তে বাসায় বসে সলভ করতে পারো। করলে শেষ পর্যন্ত যেটা আমাদের আসবে বিপি মাইনাস এপি ইকুয়াল টু এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। দেখতে পাচ্ছ? কেন আমরা বিপি মাইনাস এপি করলাম? আর মনে আছে বিপি হলো পয়েন্ট বি থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা, আর এপি হচ্ছে পয়েন্ট এ থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা। এই দুটো ডিস্টেন্সের ডিফারেন্স হলো যে দুটো লাইট ওইখানে যে অবস্থা তাদের রাস্তার পার্থক্য, ডিস্টেন্স। ওকে, এই জন্য বিপি মাইনাস এপি বের করতে বসালে সব অটোমেটিক্যালি চলে আসবে। পরে লেখায় আছে বাট দরকার নেই, বিপি মাইনাস এপি ইজ দি পাথ ডিফারেন্স অফ দি লাইট দ্যাট মিটস এট পয়েন্ট পি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে বিপি মাইনাস এপি হলো পাথ ডিফারেন্স ইকুয়াল টু আমরা একটু আগে পেলাম ইকুয়ালস টু এক্স টি বাই ক্যাপিটাল টি। ঠিক আছে? আর আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি এটা হলো পাথের ডিফারেন্স, ফেজ না, কিন্তু পিএইচ ইজ পাথ। তাহলে আমরা জানি ফেজ ডিফারেন্স পরে ওয়েভ কি হয়, twice pi divided by lambda, which is wavelength, into path difference. ঠিক আছে? তাহলে কি এটা তো কনস্ট্যান্ট, twice pi by lambda for a given signal, যে ওয়েভটা আসলো লাইট ওয়েভ, তার যে ওয়েভলেন্থ থাকুক twice pi by ওটা হলো তার কনস্ট্যান্ট। তাহলে ফেজ ডিফারেন্স কার সাথে সাথে চেঞ্জ হবে? পাথ ডিফারেন্স চেঞ্জ হলে ফেজ ডিফারেন্স চেঞ্জ হবে। ঠিক আছে না? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। করাই আছে, আমরা শুধু একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। তাহলে আমরা ফেজ ডিফারেন্স কত হবে সেটা তো ওই বসায় দিলেই হলো, টুয়াইস পাই বাই ল্যামডা। আর আমরা ইকুয়েশন 4 এ পেয়েছি পাথ ডিফারেন্স হচ্ছে এক্স টি বাই ক্যাপিটাল টি, বসায় দিলেই বের হয়ে যাবে। তাহলে এটাই হলো উপরে হলো পাথ ডিফারেন্স, এটা এক্স ডি বাই ডি, আর ফেজ ডিফারেন্স হচ্ছে টুয়াইস বাই ল্যামডা ইনটু এক্স টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। ঠিক আছে? এটা ভুল করে দিয়ে দিবা, মানে মার্ক করে দিয়ে রাখবা যে দিস ইজ দি ফাইনাল এক্সপ্রেশন। এখন আমরা ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জ বের করব। কি কোন কোন কন্ডিশনে এই ইন্টারফারেন্সটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করবে, কোন কন্ডিশনে এই ইন্টারফারেন্সটা ডার্ক ফ্রিঞ্জ তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি কখন ব্রাইট ফ্রিঞ্জ হবে, যখন ফেজ ডিফারেন্স 0 হয়ে যাবে। যে দুটো ওয়েভ আসছে ওদের ফেজ ডিফারেন্স যদি 0 হয় তাহলে দুইটা অ্যামপ্লিটিউড অ্যাড হবে, অ্যাড হলেই অবশ্যই সে ব্রাইট হবে। তাহলে ওই কন্ডিশনই হলো ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন, যে টু সিগন্যাল মাস্ট বি অ্যাডেড। ওকে, দ্য অ্যামপ্লিটিউড উইল বি অ্যাডিশন অফ দি টু অ্যামপ্লিটিউড। তাহলে কোন কন্ডিশনে হবে? the condition is the phase difference must be 0. তাহলে কোন কন্ডিশনে দুটো ফেজ ডিফারেন্স 0 হয়? যখন ওইটা হয় মাল্টিপল অফ ওয়েভলেন্থ ল্যাম্ডা। ঠিক আছে? তাহলে আমাদের যে পাথ ডিফারেন্স হলো, এই পাথ ডিফারেন্সটা যে ল্যাম্ডার যে লেন্থ তার মাল্টিপল হলেই ফেজ ডিফারেন্স অবশ্যই 0 হয়ে যাবে, সেম ফেজ হবে। ঠিক আছে? আমরা দুইভাবে বলতে পারি, when the two waves phase are exactly same or phase difference is 0, then they will add their amplitude and the fringe will be very bright. ঠিক আছে না? তাহলে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় যদি লিখি x d by t equal to, এটি হলো পাথ ডিফারেন্স must be n lambda, সেখান থেকে আমরা x এর ভ্যালু বের করে ফেললাম। ঠিক আছে? তাহলে এটাই বলে দিচ্ছে কোন কোন পয়েন্টে ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া যাবে। এবার দেখো এনটা কি, এনটা একটা ইন্টিজার নাম্বার, অর্থাৎ n equal to 0, 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকে। ঠিক আছে? তাহলে n equal to যখন 0, ঠিক আছে, তখন x equal to 0, মানে এটাকে বলে সেন্টার ফ্রিঞ্জ। অর্থাৎ যখন সেন্টার ফ্রিঞ্জটা হবে যখন পাথ ডিফারেন্স থাকবে কিন্তু x equal to 0, মনে আছে x কিন্তু স্ক্রিনের মধ্যে যে সেন্টার পয়েন্ট ছিল এখান থেকে দূরত্ব, তাই না?
যদি চাও ছবিটা আবার দেখতে পারো। এক্সটা হলো স্ক্রিনের মধ্যে যে সেন্টার পয়েন্ট সি আছে ওইখান থেকে উপরের দিকে অথবা নিচের দিকে দূরত্ব। তাহলে x ইকুয়াল টু 0 মানেটা হলো সেন্টার পয়েন্ট। তাহলে n ইকুয়াল টু 0 কখন হবে? যখন দুইটা ওয়েভ একদম সেন্টার পয়েন্টে এসে মিলবে। যেহেতু তাদের একই ডিস্টেন্সে একই জায়গায় আসছে, অর্থাৎ কোনো ফেজ ডিফারেন্স নাই, পাথ ডিফারেন্সও নাই, ফেজ ডিফারেন্সও নাই। ওইখানে যে ফ্রিঞ্জটা তৈরি হবে ওইটাকে বলে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। তাহলে কি হলো? n ইকুয়াল টু 0 মানে লেখে নাই, একটু পাশে লিখে রাখতে পারো। n ইকুয়াল টু 0 হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ওকে, তাহলে n ইকুয়াল টু হলো ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, একইভাবে n ইকুয়াল টু 2 হবে সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ, n ইকুয়াল টু 3 হলে থার্ড ব্রাইট ফ্রিঞ্জ। এইভাবে তুমি আমরা নামকরণ করি, ঠিক আছে? তাহলে n ইকুয়াল টু যখন 0, এটাকে কি বলবো আমরা? হ্যালো, স্যার আরেকবার বলবেন? n ইকুয়াল টু 0 যেটা, ওটা হলো সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, ঠিক আছে? জি স্যার। আর n ইকুয়াল টু যদি 1 হয় ওটাকে কি বলবো? ফার্স্ট। n ইকুয়াল টু 1 মানে 1 মানে ফার্স্ট না, এই জন্য বলে জি, স্যার। ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। n ইকুয়াল টু যদি 2 হয় ওটাকে কি নাম দেওয়া হয়? সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ, কারণ আমরা তো এটা ব্রাইট ফ্রিঞ্জ নিয়ে কথা বলছি, তাই না? n ইকুয়াল টু 3 হলে কি জি, হবে? থার্ড থার্ড রাইট। ব্রাইট ব্রাইট BRIGHT ব্রাইট। জি স্যার, কেউ থার্ড দেখো রাইট। ব্রাইট ফ্রিঞ্জ, হ্যাঁ ব্রাইট ফ্রিঞ্জ। তাহলে n ইকুয়াল টু 4 হলে কি হবে? স্যার Fourth ফোর্থ right. রাইট। রাইট রাইট, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এইবার দেখো পরে, তাহলে আমরা যদি পরপর দুইটা ব্রাইট ফ্রিঞ্জ নেই তাহলে তাদের ডিস্টেন্স কতটুকু হবে? তাহলে x2 থেকে x1 বাদ যাবে, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, 2 থেকে 1 বাদ দিতে হবে, আর 3 থেকে 2 বাদ দিতে হবে, 4 এর ডিস্টেন্স থেকে 3 এর ডিস্টেন্স বাদ দিতে হবে, ঠিক আছে? আর 0 থেকে 1 এর ডিস্টেন্স বাদ দিতে হবে। এখানে একটু করে দেখিয়েছে 2 থেকে 1, ঠিক আছে? জি স্যার। সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ থেকে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ যদি বাদ দেই তাহলে এটি পরপর দুইটা ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব বোঝায়। তাহলে আমরা তো 2 এরও বের করেছি, 1 2 3 তিনটারে বের করেছি, 2 এর থেকে 1 বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো এটি হলো ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ। দেখো শব্দটা কি হচ্ছে? কনজিকিউটিভ মানে পাশাপাশি, মানে অসংখ্য ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, উপরের দিকেও হবে কিন্তু নিচের দিকেও হবে, একদিকে না, সেন্টার পয়েন্ট থেকে উপরের দিকেও হবে, সেন্টার পয়েন্ট থেকে নিচের দিকেও হবে। তাহলে পাশাপাশি যদি আমরা দুইটা দিক উপরের দিকে, তাহলে আমরা 2 থেকে 1 বাদ দিব, বা 3 থেকে 2 বাদ দিব, বা 4 থেকে 3 বাদ দিব, এইভাবে। তাহলে দুইটা কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে দূরত্ব কতটুকু, ডিস্টেন্স কতটুকু? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যামডা ক্যাপিটাল D ডিভাইডেড বাই স্মল d, ঠিক আছে? তাহলে এটা আমরা করতে পারবো, করে দেখাবো। যদি জিজ্ঞেস করে যে ডিফারেন্স কত, তাহলে আমরা করে দেখাই দিব দিস ইজ দি ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ। যদি অঙ্কও আসে তাহলে অঙ্ক জানি যে আমরা পাশাপাশি দুইটা ডিস্টেন্সের ইকুয়েশন এইটা। আর যদি বলে 1 আর 3 এর মধ্যে পার্থক্য কত, তাহলে আমরা 1 আর 3 থেকে বাদ দিব, ঠিক আছে? এখানে যেমন 2 থেকে 1 বাদ দিছে, আমাদেরকে যদি একটু চালাকি করে প্রশ্ন করে যে 1 আর 3 এর মধ্যে পার্থক্য কত, তখন আমার 3 এর ইকুয়েশনটা বসাই দিব, ঠিক আছে? আর 1 এর ইকুয়েশনটা বসাই দিয়ে মাইনাস করে দিব, হয়ে গেল? জি স্যার, বোঝাতে পেরেছি? এক মাইনাস করে দেব। মানে 3 এর যেটা আছে না, n ইকুয়াল টু 3 এর যে ইকুয়েশনটা আসবে 3 পাই d বাই t, তাই না? ওখান থেকে 1 একটা মাইনাস করে দেব। যদি বলে 4 আর 1 এর মধ্যে কত, 4 থেকে 1 মাইনাস করে দেব। যদি বলে 4 আর 2 এর কত, এরকম করে দেব, ঠিক আছে না? জি স্যার। আর কনজিকিউটিভ মানে পাশাপাশি, 2 আর 1, 3 আর 2, 4 আর 3, 1 আর 0, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে যে কনজিকিউটিভ বলে পাশাপাশি, কনজিকিউটিভ মানে পাশাপাশি। আর কনজিকিউটিভ না বলে যদি বলে 3 আর 1 এর মধ্যে, তখন কিন্তু আমাদের 3 এরটা বের করে 1 এরটা বের করে মাইনাস করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এরপরে দেখো কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জেস।
আচ্ছা, তাহলে ডার্ক ফ্রিজের কন্ডিশন কি? কখন ডার্ক হবে? যখন একটা ওয়েভ আরেকটা ওয়েভের অপোজিট ফেজের, ঠিক আছে, যে তাদের ফেজ ডিফারেন্স হবে এক্স্যাক্টলি অপোজিট, যাতে একটা থেকে আরেকটা সাবট্রাকশন বা বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা পাথ ডিফারেন্স তো জানি, স্মল এক্স ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, এটা হলো পাথ ডিফারেন্স। এই পাথ ডিফারেন্স যখন ওয়েভলেন্থের অড নাম্বার হবে, ইভেন অড নাম্বার ইভেন নাম্বার হবে, তখনই হবে। দেখো যে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n আগের মতো n ইকুয়াল টু 0 1 2 3 ইত্যাদি। তাহলে ধরো n ইকুয়াল টু যদি আমরা 0 বসাই, তাহলে কত হবে? 3/2 এর গুণ। তার মানে ওয়েভলেন্থ গুলো এরকম হইতে হবে। আমরা যদি n ইকুয়াল টু 0 বসাই, তাহলে কত হবে? ল্যামডা বাই 2 হবে না? দেখো ইকুয়েশনে n ইকুয়াল টু যদি 0 বসাই দিই, তাহলে 2n কত? 0 প্লাস 1 হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ল্যামডা। তার মানে ওয়েভলেন্থের হাফ হলো, ল্যামডা বাই 2 হইলো, তাই না? জি স্যার। তার মানে ল্যামডা বাই 2 এর মাল্টিপল হলেই তখন আমরা জানি ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রিটাকে আমরা বলি অপোজিট ফেজ। আরেকটা শব্দ আমরা বলি, আমরা আগে বলেছি, আউট অফ ফেজ। আউট অফ ফেজ বা অপোজিট ফেজ হলে দুইটা মাইনাস হয়ে যাবে। মাইনাস অ্যামপ্লিটিউড হলে তো সবচেয়ে কমে যাবে, তখনই তো ডিস্ট্রাকটিভ হয়ে গেল, তাই না? তাহলে এটা হচ্ছে কন্ডিশন ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যে পাথ ডিফারেন্স হবে অড নাম্বার অফ হাফ অফ দি ওয়েভলেন্থ, ল্যামডা বাই 2 অড নাম্বার। তাহলে সেটাই এখানে অড নাম্বারটা কি হবে? 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, ঠিক আছে। তাহলে অড নাম্বার অফ হাফ অফ দি ওয়েভলেন্থ। তাহলে অড নাম্বার কিভাবে হবে? 2n প্লাস হলে অড নাম্বার, n ইকুয়াল টু 0 হলে 1 হবে, n ইকুয়াল টু 1 হলে 3 হবে, n ইকুয়াল টু 2 হলে কত হবে? 5 হবে। অড নাম্বার হলো না? 1 3 5 7 9 এভাবে বাড়বে, ঠিক আছে। এগুলোকে বলে অড নাম্বার, ও ডাবল ডি অড নাম্বার। তাহলে সেখান থেকে আমরা সাজায় x ইকুয়াল টু বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে ওই কোশ্চেনে আমরা n ইকুয়াল টু 0 বসাইলে প্রথম যেটা তৈরি হলো, তাহলে এটাই হলো সেন্ট্রাল মিনিমা, MINIM মিনিমা বলে, বা ডার্ক ফ্রিঞ্জ, সেন্ট্রাল ডার্ক ফ্রিঞ্জ। এটা ডার্ক না, এই ফ্রিঞ্জটা কি হবে? ডার্ক, কারণ কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এখানে এই কোশ্চেনটা হচ্ছে কার জন্য? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। এখানে ডার্ক তৈরি হবে, অন্ধকার হবে। তো তাহলে x ইকুয়াল টু 0, সরি n ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেন্ট্রাল পয়েন্টে ডার্ক তৈরি হবে। এটাকে আমরা বলি সেন্ট্রাল মিনিমা, SENTR। সেন্ট্রাল মানে সেন্টারে, মিনিমা মানে সবচেয়ে কম। সবচেয়ে কম কেন? কারণ অন্ধকার। তাহলে আমরা বলতে পারি সেন্ট্রাল মিনিমাও বলি, সেন্ট্রাল ডার্ক ফ্রিঞ্জও, ঠিক আছে। শব্দ দুইটা মনে রেখো, লিখে রাখো, কারণ পরীক্ষা যদি বলে সেন্ট্রাল মিনিমা, তখন তুমি এটা তো শুনি নেই কোনোদিন। আর সেন্ট্রাল মিনিমাও বলি, সেন্ট্রাল ডার্ক ফ্রিঞ্জও বলি, ঠিক আছে। হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে n ইকুয়াল টু 1টাকে আমরা তাহলে কি বলবো? ফার্স্ট মিনিমা অথবা ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, ওকে। n ইকুয়াল টু 2 হলে আমরা বলবো সেকেন্ড মিনিমা, n ইকুয়াল টু 3 থার্ড মিনিমা, এইভাবে। আর ওইটার বেলায় আমরা বলি ম্যাক্সিমা, ওই যে ব্রাইট ফ্রিঞ্জের বেলায় সেন্ট্রাল ম্যাক্সিমা, ফার্স্ট ম্যাক্সিমা, সেকেন্ড ম্যাক্সিমা, থার্ড ম্যাক্সিমা, এইভাবে নামকরণ করা হয়, ঠিক আছে। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের বেলায় বলি ম্যাক্সিমা, আর ডার্ক ফ্রিঞ্জের বেলায় কি বলি? মিনিমা। মিনিমা। হ্যাঁ, ওই ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমা বলে, মিনিমাম থেকে মিনিমা বলে। তাহলে ব্রাইটের বেলায় বলি ম্যাক্সিমা, ডার্কের বেলায় বলা হয় মিনিমা। মিনিমা, সরি। তাহলে আমরা ব্রাইট ফ্রিঞ্জ যদি না বলে ম্যাক্সিমা বলে, তাও বুঝবো একই জিনিস। ডার্ক ফ্রিঞ্জ না বলে যদি মিনিমা বলে, তাও বুঝবো তো একই জিনিস, ঠিক আছে। দুই রকম নাম তার। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। তাহলে এই দুইটার ডিস্টেন্স কত? তোরা 1 আর 2 এর মধ্যে ওই যে আগের মতোই করে দিচ্ছে, 2 - 1।
একইভাবে আমরা করতে পারি 3 - 2, 4 - 3, 1 - 0। দেখো এক্স্যাক্টলি একই রকম আছে ল্যামডা ডি বাই ডি, অর্থাৎ পরপর কনজিকিউটিভ ইংরেজি শব্দটা বাংলা হলো পরপর। পরপর দুইটা ডার্ক ফ্রিঞ্জের যে দূরত্ব, একইভাবে পরপর দুইটা ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব এক্স্যাক্টলি একই সমান। ঠিক আছে, জি স্যার। এটা আমরা করে দেখানোই আছে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে পরপর দুইটা ডার্ক ফ্রিঞ্জ অথবা পরপর দুইটা ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব একই পরিমাণ, এবং তার ভ্যালুটা আমরা দেখতেই পাচ্ছি ল্যামডা ডি বাই স্মল ডি। ঠিক আছে, এই দূরত্বটাকে আমরা বলি উইথ। তাহলে ফ্রিঞ্জ উইথ কতটুকু হবে নিচে লেখা আছে, দেখো একটু ব্যাখ্যা টেক্কা দিয়ে লিখছে। তাহলে ফ্রিঞ্জ উইথ কতটুকু হবে, উইথ মানে কতটুকু পাশে কতটুকু, কারণ একটা পরেই তো আরেকটা, তাহলে যতটুকু লম্বা ওটাই তো পাশ, তাই না? তাহলে ফ্রিঞ্জ উইথ কতটুকু হবে, ওই একই ভ্যালু ল্যামডা ডি বাই স্মল ডি, এটাও মার্ক করে রাখো। তাহলে এখন আমরা সবই জানলাম যে ব্রাইট ফ্রিঞ্জের বেলায় পাথ ডিফারেন্স কি হবে, কন্ডিশন কি, ডার্কের বেলায় কি, ফ্রিঞ্জগুলোর ম্যাক্সিমাম মিনিমাম কি নাম হয়, সেন্টারটা কি জিনিস, 1, 2, 3 কি জিনিস, দুইটা পরপর কনজিকিউটিভ সরি ডার্কের দূরত্ব কত, কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব কত, এবং প্রত্যেকটা ফ্রিঞ্জের উইথ কতটুকু, একই ইকুয়েশন। ঠিক আছে, তারপরে ওটা নিচে একটা জিনিস এক্সপ্লেন করেছে, ওটা সোজা। ফ্রিঞ্জ উইথ সমান আমরা কি দেখতে পাচ্ছি, ল্যামডা ডি বাই স্মল ডি। তার মানে কি, ফ্রিঞ্জ উইথ প্রপোর্শনাল টু ল্যামডা, proportional to screen distance d, inversely proportional to the separation distance small d। কারণ ইকুয়েশনই বলে দিচ্ছে, তাই না? আমরা প্রপোর্শনাল বলি কখন, যখন উপরে থাকে, আর ইনভার্সলি প্রপোর্শনাল কোনটা, যেটা নিচে থাকে। ঠিক আছে না? জি স্যার। এটা সব ইকুয়েশনের ক্ষেত্রে আর কি। তাহলে এটা আমরা ভালো করে পড়বো, কারণ গত বছরও কিন্তু পরীক্ষা এটা ছিল, এর সাথে অঙ্ক ছিল এই ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, তো আমরা সব 3-4টে ইকুয়েশন তো সবই দেখতে পেলাম। তাহলে গত বছর যেহেতু ছিল, আমরা মনে করছি এই বছর থাকার সম্ভাবনা খুব বেশি। সেজন্য এই জন্য আমরা ফোকাস দিয়ে এটার মধ্যে বেশি করে সময় দিলাম। এটা বলছি যে এটা মনোযোগ দিয়ে ভালো করে প্র্যাকটিস করবা, যাতে পরীক্ষা আসলে আমরা কোনো ভুল না করি। আসার সম্ভাবনা বেশি, কারণ গত বছর আসছিল। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের পরীক্ষায় আসে এগুলো, তাহলে আমরা নিশ্চয়ই পারবো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেসিক আর বেসিক আমরা অপটিক্স আরেকটা জিনিস পড়াইনি, ওটা তোমাদের এইচএসসি তে আছে, ওটা তো কারোর মানে নতুন করে পড়ানোর কিছু নাই। ওইটা তোমার ওই যে রিফ্লেকশন কাকে বলে, রিফ্লেকশন কাকে বলে, তারপরে রিফ্লেকশন অ্যাঙ্গেল, ইনসিডেন্স অ্যাঙ্গেল, একটা ছবি আছে না, ওয়েভ আসলো, উপর দিকে ফিরে গেল, ভিতরে ঢুকে গেল। ঠিক আছে না? ওইটার যে ইনসিডেন্স অ্যাঙ্গেল মানে নরমাল বা লম্বর সাথে যে অ্যাঙ্গেল, ওটা ইনসিডেন্স অ্যাঙ্গেল, আর লম্বর সাথে যেটা ফিরে গেল ওটা হলো রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, আর যেটা ভিতরে ঢুকে গেল ওটা হলো রিফ্লেক্টেড ওয়েভ বলে। তাহলে যেটা ফিরে যায় ওটাকে আমরা বলি রিফ্লেক্টেড, আর যেটা ভিতরে ঢুকে পড়ে সেটাকে আমরা বলি রিফ্র্যাক্টেড। এটা একবার আমাদের ইয়ের মধ্যে নোটের মধ্যে সব লেখা আছে। ঠিক আছে, অনেক লম্বা করে লেখাটা দরকার। আমাদের যদি পরীক্ষা আসে, ছবিটা এঁকে মার্ক করে দিবা যে এটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা ইনসিডেন্স অ্যাঙ্গেল, এটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, এটা ইনসিডেন্ট ওয়েভ, যেটা ফিরে গেল ওটা রিফ্লেক্টেড ওয়েভ, যেটা ভিতরে ঢুকে গেল এটা রিফ্লেক্টেড ওয়েভ। বাস, আর লাগবে না। আর ওখানে আমাদের ইকুয়েশন তো জানি, sin θ = sin θ = μ/r। ঠিক আছে না? ওটা এইচএসসি অনেকবারই পড়েছি, সোজা ওই ইকুয়েশনটা লিখে দিবা। ওটা আমরা পড়ছি না, কারণ ওটা পড়ার তেমন কিছু নাই। ঠিক আছে, জি স্যার। ওকে স্যার। তাহলে আমাদের যে রিফ্লেক্টেড ওয়েভ কাকে বলে, রিফ্লেক্টেড ওয়েভ কাকে বলে, ইনসিডেন্স অ্যাঙ্গেল কাকে বলে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কাকে বলে, রিফ্লেক্ট অ্যাঙ্গেল কাকে বলে, আমরা যেটাই আসুক ছবিটা এঁকে দেখে দিয়ে দিবা। ঠিক আছে, আর আমরা তো এই ইন্টারফারেন্সটা পড়লাম, ইন্টারফারেন্স কাকে বলে, ইন্টারফারেন্সের কন্ডিশন কি, তারপরে কয় ধরনের ইন্টারফারেন্স হয়, ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ,
তারপরে ইয়াংস ডাবল স্লিট ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয় সেই ছবি দিয়ে দিবা। প্রথম ছবিটা না, প্রথম ছবিটা দরকার নেই, শুধু ওই যে ইকুয়েশনের জন্য যে ছবি ওটা দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে আমরা সেখান থেকে ইকুয়েশন বের করলাম পাথ ডিফারেন্সের, সেখান থেকে আমরা ফেজ ডিফারেন্স ইকুয়েশন বের করলাম, তারপর আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কি হয় সেই ইকুয়েশন ব্যবহার করলাম, একইভাবে ডিস্ট্রাকটিভের জন্য বের করলাম, দুইটা পরপর কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের ডিস্টেন্স কত সেটা বের করলাম, দুইটা পরপর কনজিকিউটিভ ডিস্ট্রাকটিভ বা মিনিমা যেটা সেটা ডিস্টেন্স বের করলাম, উইথ কত সেটাও বের হয়ে গেল, সব আমরা কিন্তু পেরে গেলাম। আর এটা যদি অঙ্ক আসার সম্ভাবনা আছে, তাই ইকুয়েশনের মধ্যেই হবে, এই কয়টা ইকুয়েশন দিয়েই হবে। তাহলে আমরা তো আশা করি আসলে পরীক্ষা আর আমরা ভুল হওয়ার সম্ভাবনা জিরোর কাছাকাছি, নিশ্চয়ই পারবো। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর আজকে আর না, আজকে তো আমাদের প্রায় শেষ হয়ে আসছে, 8 মিনিট 5 থেকে আছে। তো আমার প্রশ্ন জিজ্ঞেস করো। আমরা নেক্সট ক্লাস আরেকটা যেটা করবো অপটিক্যাল ফাইবারে, ওটাও গত বছর পরীক্ষায় ছিল, সেই জন্য ওটাকে আমাকে আর আলাদা ক্লাসে দিতে চাই। মানে এক ক্লাসে দুইটা পড়লে হয়তো আমরা মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে, ওটাও গত বছর পরীক্ষায় ছিল, ওই জন্য এটা আমরা আরেকটা ক্লাসে আলাদা করে বিষয়ভাবে পড়ি। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন নেই স্যার। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন কি? অ্যাটেন্ডেন্স নিয়ে নাও, সবার অ্যাটেন্ডেন্স কতজন আমাদের আসছে? হ্যাঁ, সবাই আসতে পারে। হ্যাঁ, সবাই আসছে। গুড, ভেরি গুড। আর দুই একজন না থাকলে ওটা আবার দিয়ে দিব, আটকে। তবে যদি আমাদের মুশকিল হচ্ছে অর্ধেক যদি থাকে, 30 জন থাকে, 20 জন না থাকে, তখন তো মুশকিল না। জি অত স্যাররা বলো স্যার মাত্র 30 জন ছিল, আপনি সবারটা দিলেন কেমনে? আমার 40 জন থাকে, ওই 2-4-5 জন এটা দিতে হবে, আপনার কিছু বলবেন। মেটেরিয়ালসটা নিয়ে নাও, আর যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, নিয়ে নাও। আর সবাই নাকি সবারই দিয়ে দিবেন নাকি আবার অ্যাটেন্ডেন্স নিব সবারই? অ্যাটেন্ডেন্স নিয়ে রাখ,